1971 সাল বাঙালি ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল বছর। এবছরই পৃথিবীর বুকে বাংলাদেশের উত্থান ঘটে এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে। কিন্তু স্বাধীনতা লাভের সে পথ ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ। পেরোতে হয়েছে নানা ঘাত প্রতিঘাত, ভাঙতে হয়েছে অজস্র বাধার দেয়াল, আত্মবিসর্জন দিতে হয়েছে লাখো শহীদকে, সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা বোন। তাদের বুকের তাজা রক্ত ও দীর্ঘশ্বাস মিশে আছে আমাদের স্বাধীনতায়, জাতীয় পতাকায়। কিন্তু তারপরেও সমানে সমানে লড়াইয়ের মাধ্যমে বীর বাঙালি শেষ পর্যন্ত ঠিকই ছিনিয়ে এনেছে স্বাধীনতার লাল সূর্য। সেই বিজয়ে অন্যতম প্রধান ভূমিকা ছিল যুদ্ধকালীন গঠিত স্বাধীন বাংলার প্রথম বিমান বাহিনীরও, নিরাপত্তার স্বার্থে যার কোড নেম ছিল কিলো ফ্লাইট। 1970 সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও ক্ষমতার মসনদে বসতে দেওয়া হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে। তাছাড়া 47 দেশভাগের পর থেকেই নানানভাবে পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের শিকার হয়ে আসছিল পূর্ব বাংলার মানুষ। সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সকল খাতে দাবিয়ে রাখা হচ্ছিল তাদের। পূর্ব বাংলার প্রতি সব দিক থেকে কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনার কথা বেশ ভালোভাবে অবগত ছিলেন পশ্চিম পাকিস্তান অবস্থানরত বাঙালি সামরিক সদস্যরা, বাদ জানি বিমান সেনা ও অফিসাররাও। পাকিস্তানে বসে বিষয়গুলো আরও যেন বেশি ধরা দিচ্ছিল তাদের সামনে। পূর্ব বাংলার সাধারণ বাঙালিরা হয়তো রাজপথে নেমে নিজেদের দাবিতে সরব হয়েছিল, যা তারা পারেননি। তবে মনে মনে তারাও ফুঁসছিলেন, চাইছিলেন দেশের স্বার্থবিরোধী হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পেশার খাতিরে তারা কিনা বাস করছিলেন শত্রুরই ডেরায়। দৃশ্যপট পাল্টে যেতে থাকে 71-এর মার্চে। 7ই মার্চ রেসকোর্স ময়দানে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে যে তেজোদ্দীপ্ত ভাষণ দেন বঙ্গবন্ধু, তা ছুঁয়ে যায় সবার মনে। ভেনিত হতে শুরু করে হৃদয় অলিন্দে ঘাপটি মেরে লুকিয়ে থাকা দেশপ্রেম। আর সবচেয়ে বড় ধাক্কাটি আসে 25শে মার্চ কাল রাতে। রাতের আধারে অসহায় নিরস্ত্র বাঙালির উপর নির্মম ধ্বংসযজ্ঞই শুধু চলেনি, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বাঙালির যাবতীয় আশা ভরসার কেন্দ্রস্থল বঙ্গবন্ধুকেও। বঙ্গবন্ধুর সাথে নিয়মিত সংযোগ ছিল পাকিস্তানে অবস্থানরত বাঙালি বিমান সেনা ও অফিসারদের। শত্রু শিবিরে বসে বঙ্গবন্ধুর বাণী ছিল তাদের সার্বক্ষণিক অনুপ্রেরণার উৎস। সে বঙ্গবন্ধুর জীবনী যখন হয়ে উঠল বিপন্ন, অনিশ্চিত, তারা মনস্থির করে ফেলল আর নয় শোষকদের দাসত্ব, করতে হবে সম্মুখ সমরে যুদ্ধ। পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন পাকিস্তান বিমান বাহিনীর অনেক বাঙালি ক্যাডেট, সেনা ও অফিসার। 5 শতাধিক বিমান বাহিনীর পাশাপাশি 35 জন অফিসার পদধারীরাও ছিলেন সেখানে। মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে থাকেন তারা। বাংলাদেশে তখন ছিল না কোনো বিমান বাহিনী, তাই শুরুর দিকে আকাশপথে নয়, জলে স্থলেই সীমাবদ্ধ থাকে তাদের যুদ্ধ। পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসা বিমান সেনা ও অফিসাররা মনে প্রাণে চাইছিলেন বাংলাদেশে যাতে ক্ষুদ্র পরিসরে হলেও একটি বিমান বাহিনী হয়, কারণ এতে মুক্তিবাহিনীর শক্তিমত্তা যাবে বহুগুণ বেড়ে। ভারতীয় সরকার ও বিমান বাহিনীর সাথে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিল তাদের। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত দিনটি, 28শে সেপ্টেম্বর। এদিনই ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরের পরিত্যক্ত বিমান ঘাঁটিতে যাত্রা শুরু হয় বাংলাদেশের প্রথম বিমান বাহিনী। সেই পাহাড় ঘেরা দুর্গম জায়গায় বসে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন মুক্তিযুদ্ধের উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। তার নামের অধ্যক্ষর কে থেকেই নাম করা হয় কিলো ফ্লাইটের। কিলো ফ্লাইটের অধিনায়ক নির্বাচিত হন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তাছাড়া বিভিন্ন সেক্টরে যুদ্ধরত 58 জন বিমান সেনাকে নিয়ে আসা হয় কিলো ফ্লাইটে। ছিলেন আনুমানিক 10 থেকে 12 জন পাইলট এবং কয়েকজন টেকনিশিয়ানও। বিমান বাহিনীর প্রধান A.K. খন্দকার এবং প্রবাসী সরকারের প্রচেষ্টায় পাওয়া গিয়েছিল মোট 2টি বিমান ও হেলিকপ্টার। একটি বিমান ছিল আমেরিকান প্রস্তুতকৃত DC-3 ডাকোটা,
এটি প্রবাসী সরকার উপহার পেয়েছিল ভারতের যোধপুর রাজ্যের মহারাজার তরফ থেকে। অপর বিমানটি ছিল কানাডায় তৈরি DHC-3 অর্ডার, আর হেলিকপ্টারটি ছিল ফ্রান্সে নির্মিত এলিয়ট-3 মডেলের। সবগুলো বিমানই ছিল সেকেলে এবং বেসামরিক। কিলোফ্লাইটের দক্ষ প্রকৌশলীদের কৃতিত্বে এগুলো হয়ে ওঠে যুদ্ধে ব্যবহারের উপযোগী। ভারত সরকার সরবরাহ করে বিমান ও হেলিকপ্টার থেকে ব্যবহারের মেশিনগান, রকেট, পদ এবং জ্বালানি। পরের মাস দুয়েক চলে কঠোর মাত্রার প্রশিক্ষণের নেতৃত্ব দিতে থাকেন ভারতীয় বিমান বাহিনীর অনেক কর্মকর্তা। দিন রাত কিলোফ্লাইটের সদস্যদের পেছনে খাটতে থাকেন ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা। টানা 2 মাসের প্রশিক্ষণের পর কিলোফ্লাইটের প্রথম আক্রমণের দিন ধার্য করা হয় 28শে নভেম্বর। অবশ্য সে দিনটি পরবর্তীতে পিছিয়ে দেওয়া হয়। কিলোফ্লাইটের সমর কৌশল নির্ধারিত হয় হিট অ্যান্ড রান। রাতে আক্রমণ করতে পারত না পাকিস্তানি বিমান বাহিনী। তাদের এই অপারগতাকে কাজে লাগানোই কিলোফ্লাইটের প্রধান কৌশল। রাতের আধারে পাকিস্তানি ঘাঁটিগুলোতে আচমকা আক্রমণ করতে হবে, সেই সাথে গুরুত্বপূর্ণ স্থানগুলোকেও যথাসম্ভব ক্ষতিগ্রস্ত করে আসতে হবে। এই সমর কৌশল মেনেই 3 ডিসেম্বর কিলোফ্লাইট তাদের প্রথম আঘাত হানে চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি ও নারায়ণগঞ্জের গোদাইনাল তেল ডিপোতে। তেল ডিপোর আক্রমণ দুটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এই ডিপোগুলো থেকেই পাকিস্তানি বিভিন্ন বাহিনীতে জ্বালানি সরবরাহ করা হতো। ইতিপূর্বে গেরিলা বাহিনী বারবার চেষ্টা করে ব্যর্থ হয় তেল ডিপোগুলোকে ক্ষতি করতে। শেষ পর্যন্ত অটার বিমান ও এলিয়ট হেলিকপ্টারের সাহায্যে সম্ভব হয় কাজটি করা। 4 ডিসেম্বর পাক ভারত যুদ্ধ প্রাক্কালে এই মিশন দুটি স্বভাবতই পাকিস্তানকে ভঙ্গুর ও অপ্রস্তুত করে দেয়। তাছাড়া জন্মের মাত্র 66 দিনের মাথায় এমন অসাধারণ অভিযান পরিচালনা 4টিখানি কথা নয়। কিলোফ্লাইটের পরবর্তী অভিযানটি পরিচালিত হয় 5 ও 6 ডিসেম্বর। সেটির লক্ষ্যস্থল ছিল সিলেটের মৌলভীবাজারের পাকিস্তানি সেনা ছাউনি। এদিকে কিলোফ্লাইটের ঘাঁটি ডিমাপুর থেকে সরিয়ে প্রথমে শমশেরনগর, পরবর্তীতে যুদ্ধ শেষ হওয়ার আগে আগরতলায় নিয়ে যাওয়া হয়। কিলোফ্লাইটের একটি খুব উল্লেখযোগ্য আক্রমণ সংগঠিত হয়েছিল 13 ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়া ত্যাগের পূর্বে ভৈরব ব্রিজ ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদাররা। ফলে মিত্রবাহিনী ঢাকা অভিমুখে অগ্রসরের রাস্তা বন্ধ হয়ে যায়। উপায়ন্ত না দেখে মিত্রবাহিনী নরসিংদীতে হেলিকপ্টার দিয়ে ছত্রী সেনা অবতরণ করায়। ওই সময় পাকিস্তানি বাহিনী উল্টো অ্যাম্বুশ করে আক্রমণ করলে বিপাকে পড়ে যায় মিত্রবাহিনী ছত্রী সেনারা। তখন সাহায্য করতে গিয়ে আসে কিলোফ্লাইট। পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালায় তারা। নিহত হয় 20 জন পাকিস্তানি সেনা, সাথে আহত হয় আরও 20-25 জন। বাকিরা পালিয়ে যায় নরসিংদী ছেড়ে। সব মিলিয়ে 4 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অটার 12টি, এলিয়ট 77টি ছোট বড় আক্রমণ চালায়। এর মধ্যে প্রায় 40টি ছিল সিলেট, কুমিল্লা, দাউদকান্দি ও নরসিংদীর কমব্যাট মিশন। কিলোফ্লাইট তাদের বীরত্বের স্বাক্ষর রাখে নারায়ণগঞ্জ, জামালপুর, মেঘনা নদীতেও। 16 ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের মাধ্যমে শত্রুমুক্ত হয় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল। বিজয় লাভ করে এই দেশ। মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে মিত্রবাহিনীর অবদান অনস্বীকার্য। তাদের সাহায্য ছাড়া বাংলাদেশের বিজয়ের প্রতীক্ষা হয়তো আরও প্রলম্বিত হতো। কিন্তু ভুলে গেলে চলবে না, মিত্রবাহিনী যাতে তাদের কাজ ঠিকভাবে করতে পারে সেজন্য কিলোফ্লাইটেরও ছিল অপরিসীম ভূমিকা। তাই বাংলাদেশের বিজয় লাভে কিলোফ্লাইট তথা বাংলাদেশের বিমান বাহিনীও দাবিদার বড় ধরনের কৃতিত্বের। মুক্তিযুদ্ধ শেষে কিলোফ্লাইটের উচ্চপদস্থ অনেকেই পেয়েছেন গুরুত্বপূর্ণ সামরিক খেতাব। 2017 সালে মুক্তিযুদ্ধে অবদান রাখার প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 2018 সালে স্বাধীনতা পুরস্কার জিতেছেন কিলোফ্লাইটের অধিনায়ক বীরোত্তম সুলতান মাহমুদও। কিন্তু ইতিহাস তো বেঁচে থাকে না বইয়ের পাতায়, কিংবা কোনো সম্মানও নয়। ইতিহাস বেঁচে থাকে মানুষের মনে। এই বাংলাদেশকে স্বাধীন করতে কিলোফ্লাইট তথা বাংলাদেশ বিমান বাহিনীর যে অবদান তা কখনো ভুলবার নয়, ভোলা উচিত নয়।
তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি কিলো ফ্লাইটকে। এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই